বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ায় যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গৃহ বিবাদ শুরু হয়েছে। একজন আরেকজনকে হুমকি দিচ্ছে দেখে নেবার, একজন আরেকজনের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে নালিশ করছে। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক গৃহ বিবাদ চলছে। সম্প্রতি গত ২রা জুন মঙ্গলবার কলকাতার ধর্মতলার ঝর্ণা মঞ্চে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছিলেন হাদি হত্যা নিয়ে, এবং তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হাদির নাম মেনশন না করে বলেছিলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি। তার হৃদয়ে অনেক কথা জমা আছে, অনেক তথ্য জমা আছে, এসব বলে তিনি মোটামুটি যেটা মিন করেছিলেন, যেটা খুব সহজে সবাই বোঝে, যে হাদি হত্যায় অমিত শাহ জড়িত, এরকম একটা কথা তিনি আমাদের বুঝিয়েছেন। তো পরের দিন বুধবার এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তার এ ব্যাপারে মন্তব্য কি। শামা ওবায়দ এর উত্তরে বলেছিলেন যে একটি দেশের পরাজিত একজন প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশের আমলে নেবার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আসলে কোনো কথা বলছে না বা ভাবছে না। তার চেয়ে বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলো যে ভারতে হাদি হত্যার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এখানেই কিন্তু ব্যাপারটা থেমে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শামা ওবায়দকে রীতিমতো চার্জ করে বলেছেন যে তাকে কে বলেছে এরকম কথা বলবার জন্য, এবং এতে শামা ওবায়দ খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সরকারের উপরের মহলের সাথে আলাপ করেই এই কথা বলেছেন। এই নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি, এ ওকে দেখে নিবে, এ লন্ডন থেকে এসেছে, ও মানে এটা নিয়ে এটার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রীতিনীতি তার মধ্যে আর থাকেনি। এর ফলে হুমায়ুন কবির গিয়ে নালিশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কাছে। ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমি এখানে এসেছি কাজ করতে, আমাকে কাজ করতে দিন, আমি এই সবের মধ্যে জড়াতে রাজি নই। তখন দুজনেই গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। গতকাল তুরস্কের ভিজিটিং ফরেন মিনিস্টারের সম্মানার্থে একটি ডিনার ছিল, সেখানে তারা প্রধানমন্ত্রীকে পেয়েছেন এবং দুজনই প্রধানমন্ত্রীর কাছে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নালিশ করেছেন। প্রধানমন্ত্রী শুনে বলেছেন আপনারা যে যার কাজ করুন, ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। তো এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক একটা অস্থিরতা চলছে, এবং এটা এই ঘটনা হয়তো আউটবাস্ট হয়েছে, কিন্তু নতুন কিছু নয়। এই হুমায়ুন কবিরের উপদ্রবে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ, এবং যদি আমি ভুল না জানি তাহলে পররাষ্ট্র মন্ত্রী স্বয়ং এই পররাষ্ট্র উপদেষ্টার উপরে সন্তুষ্ট নয়। এই যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা, তখন অনেকটা আকস্মিকভাবে রাশিয়া সফরে ২-১ দিনের মধ্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। হঠাৎ কেন তিনি রাশিয়ায় যাচ্ছেন? যতটুকু আমাকে সূত্র জানিয়েছে যে রাশিয়ার সাথে কোনো একটা বিষয়ে তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটি তিনি পুরোপুরি রক্ষা করতে পারেননি, এই কারণে রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে। এটি কোনো সরকারি সফর নয়। এই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট না রাখতে পারার ব্যাখ্যা জানার জন্যই রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে, এবং তিনি কাল বা পরশু হয়তো ২-১ দিনের মধ্যেই রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। আরেকটি ইন্টারেস্টিং খবর, আপনারা নিশ্চয়ই চেনেন চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিচারপতি মানিককে যে প্রশ্নবাণে বিব্রত করেছিল, এবং তখন সে হঠাৎ করে আলোচনায় এসেছিল, এবং তারপরে সে থেকে তখন সে নিজেকে মুক্তিযোদ্ধার নাতি দাবি করেছিল। কিন্তু মুক্তিযোদ্ধার নাতি দাবি করলেও তার কথাবার্তা, আচরণ, তার সাথে যাদের ওঠা বসা সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে, অর্থাৎ সে এই প্রজন্মের একজন রাজাকার হিসেবেই নিজেকে স্টাবলিশ করেছে। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছবি, তার
নতুন স্বামীর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। এই স্বামী মিস্টার মুস্তাক, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সাবেক শিবির কর্মকর্তা। মিস্টার মুস্তাকের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপ্তি চৌধুরী। তৃতীয় স্ত্রী হবার জন্য এই যে নবপরিণীতা দীপ্তি চৌধুরীকে আমাদের আসলে অভিনন্দন জানাতেই হয়, না জানালে ব্যাপারটা কেমন হয়ে যায়, তাই না দর্শক? যাই হোক, আমি এই যে বিভিন্ন এপিসোড করি, আপনাদের কমেন্টসগুলো প্রায় আমি পড়ার চেষ্টা করি। তো বেশ কিছু দর্শক জানতে চেয়েছেন যে মিরপুর চিড়িয়াখানার যে ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট কি, এবং ঈদের ব্যস্ততা এবং অন্যান্য কারণে আসলে ডোনাল্ড ট্রাম্পের আপডেট গত 2-3 দিন আমি আপনাদের দিতে পারিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো নেই। আগেও বলেছিলাম তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, এবং এই একটা ছবি দেখাচ্ছি, দেখেন তার গায়ে কাক বসলেও কাকটাকে যে একটু সরিয়ে দেবে বা তাড়িয়ে দেবে সেই আগ্রহ, সেই উৎসাহ কোনো কিছুই তিনি আজকাল আর বোধ করছেন না, বরং এই খাওয়া দাওয়া ছেড়ে তাকে এক ধরনের উদাসীনতায় পেয়েছে, এবং হয়তো তিনি এভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে তার জন্য, তার যত্ন ঠিকমতো না নেওয়ার জন্য কিউরেটার সহ 6 জনের চাকরি গেছে। এই কারণে চিড়িয়াখানার অন্যান্য স্টাফরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারাও ঠিকমতো টেক কেয়ার করছে না, এবং তারা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সামনে যে তাদের ক্ষোভ প্রকাশ করছে এই বলে যে তোর জন্য বেটা আমাদের 6 জন সহকর্মীর চাকরি গেছে, তুই মরস না কেন? এটা শুনতে খুব রুড, বাট দিস ইজ রিয়েলিটি, আমি সত্যি কথা বলছি। এদিকে দর্শনার্থীদের সংখ্যা খুব লিমিট করে দেওয়া হচ্ছে, প্রতিদিন 60 জন দর্শক, 60 ভিজিটার্স এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারেন, এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে যখন দেখতে যান তারা নানা রকমের কটূক্তি করে থাকেন, যেটা খুবই দুঃখজনক। কেউ মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো গালাগালি করছেন যে তুই বেটা পৃথিবীতে অশান্ত করছিস, তুই একটা নির্মম, নির্দয়, এরকম নিষ্ঠুর, যুদ্ধবাজ, এই সব বিশেষণ এই নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা মানে ছাড়ছে, এবং এটা প্রতিদিনকের ঘটনা যে 60 জন দর্শক তাকে দেখার সৌভাগ্য অর্জন করছে, তাদের অনেকেই এই ডোনাল্ড ট্রাম্প, নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ রকমের কটূক্তি করছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্পকে যখন তার মালিকের কাছে ছিল ভীষণ আদরে রাখা হতো, তাকে গোসল করানো হতো, তাকে খুব উন্নত মানের খাবার খাওয়ানো হতো, কিন্তু চিড়িয়াখানায় এসে সে ভীষণ বিপদে আছে। তাকে কেন্দ্র করে চিড়িয়াখানার স্টাফদের মধ্যে অসন্তোষ, দর্শকরা তাকে একদিকে দেখতে আসছে, সেলফি তুলছে, কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নানান কটূক্তি করতে, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো নেই, এবং এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কতদিন বেঁচে থাকবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের জীবন এখন আসলে হুমকির মুখোমুখি। আওয়ামী লীগ হলো জনগণের দৈত্য। আলাদিনের বা সিন্দাবাদের দৈত্যকে আপনি বোতলে বন্দি রাখতে পারবেন। ওই যে আমাদের লেখক এবং বুদ্ধিজীবী বললেন না যে আপনি শিরোনাম দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগ আসছে, না, প্রসিদ্ধ আওয়ামী লীগ, ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ আওয়ামী লীগে আসছে এবং আসবে। আপনি এই আওয়ামী লীগকে, জনগণের আওয়ামী লীগকে আপনি বোতলে বন্দি করবেন। ইউনুসের ওই ফরমান, আর সেই ফরমানের উপরে মোহর মারা বিএনপির কথায় কি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আলাদা বিষয়। আপনি ঝড় তুফানকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি বন্যাকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি কালবৈশাখীকে বাধা দিতে পারবেন, তাকে তার মতো চলতে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে সাইক্লোন। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে কালবৈশাখী ঝড়। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে এরা হচ্ছে বন্যা, সয়লা, ভূমিকম্প। আপনি এদের ঠেকাবেন কি করে সম্ভব? এই মুহূর্তে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বিদেশি শক্তি এবং ওয়াকারের সাহসে, এবং মোল্লাতন্ত্র, মিলিটারি তন্ত্র একসাথে হয়েছে।
বাংলাদেশের মোল্লাতন্ত্র আর মিলিটারি তন্ত্র একসাথে হয়ে এবং সেই সাথে সকল স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা শব্দ, জয় বাংলা স্লোগান, ৭১ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ সব নিষিদ্ধ করতে চায়। কি করে সম্ভব? কি করে সম্ভব আপনি আমাকে বলেন? এই মুহূর্তে তাদের মনে হইতে পারে তারা বিজয়ী হয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা মাঝে মধ্যে বিজয়ী হয়, দেখা যায় তাদের বিজয়ী। আসলে কি ষড়যন্ত্রকারীরা কখনো বিজয়ী হতে পেরেছে? তারা পিছিয়ে দিয়েছে একটা জাতিকে, একটা দেশকে, একটি সম্প্রদায়কে ষড়যন্ত্রের মাধ্যমে পিছিয়ে দিতে পারে, কিন্তু ধ্বংস করে দিতে পারবে না। তো বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হয়েছে আন্দোলন, যুদ্ধ, এসবের মধ্যে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে আপনি নিষিদ্ধ করবেন? কোন উন্মাদ ছাড়া। মানে আমি বুঝে উঠতে পারি না, ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদ না, তিনি হচ্ছেন মানুষের রক্তচোষা। তা আবার কোন রক্তচোষা? গরিব মানুষের রক্তচোষা প্রাণী। তিনি সেটা ভালো বোঝেন, তিনি রাজনীতি বোঝেন না, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের বন্দরটা অন্য একটা দেশকে দেওয়ার জন্য। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের সমুদ্র সীমানা আরেকজনকে দেওয়ার জন্য, আকাশপথ একজনকে দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য, গোলামি চুক্তি করার জন্য। তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নাহলে তো এতক্ষণ আওয়ামী লীগ মিছিল করতো, সে তারা জানতো যে এটা মিছিল হবে। তাই আইনের লেবাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, তারা এই যে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে সেগুলোকে নিষিদ্ধ করেছে। আর এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে মোটামুটি ক্ষমতার মূলাটা ঝুলাই দিছে তাদের গলায়। বাবা মূলা তুমি তো পেয়ে গেছো, এখন ক্ষমতার মূলা গজর খাইতেছে। কিন্তু পৃথিবীতে আমি বারবার বলেছি, সারা পৃথিবী থেকে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য এই প্রথম পৃথিবীতে আসছে যারা সবাই সরকারি দলের সংসদ সদস্য, একজনও বিরোধী দলের না। এমনকি রুমিন ভারানো বিরোধী দলের না, তিনিও এই সরকারেরই অংশ। সবাই তারা তো তারাই আছে এখন, কেউ প্রতিবাদ করা কেউ নেই। একটা মানুষ, একটা দল ছিল, সেটা হলো আওয়ামী লীগ, তারা সংসদে থাকলেও প্রতিবাদ করতো, সংসদের বাইরে থাকলেও তারা প্রতিবাদ করতো। এই জন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আপনি এটাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে বিভিন্ন কারণে। তার অন্যতম কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, আগে সে দাবি করতো, কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। এখন সবাই বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধ টিকে থাকবে না। সেটা প্রমাণিত। এমনকি সেই সাথে প্রমাণিত যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, দেশে না থাকে, এ দেশের অর্থনীতি, গণতন্ত্র সবই ধ্বংসের মুখে। আওয়ামী লীগের সমালোচনা আছে অনেক, কোনো সন্দেহ নাই, সেটা আমরা অস্বীকারও করছি না। আওয়ামী লীগের ভুল আছে, ত্রুটি আছে। ১৭ বছর ১৬ বছর দেশ শাসন করলে তার ভুল তো হবেই, অবশ্যই ভুল আছে। কিন্তু এই রকম আইনের যে আদালত ফাংশন করবে না, থানা ফাংশন করবে না, সেনাবাহিনী ফাংশন করবে না, অদ্ভুত ব্যাপার। সেনাবাহিনীর সামনে পাবলিককে ধরে পিটায়, পাবলিক কিছু বলে না। সেনাবাহিনীর সামনে বিল্ডিং ভাঙে, কিছু বলে না। সেনাবাহিনী নিজেরাও সব প্রণোদিত হয়ে ভাস্কর্য ভেঙে ফেলে। সেনাবাহিনীর লোক জামাতের অফিসে গিয়ে মিষ্টি খায়। সেনাবাহিনীর কমান্ডার বলে, সেনা প্রধান বলে আমিরে জামাত। এই শব্দ কারা উচ্চারণ করে? আমরা সেটা জানি, আমরা সেটা দেখেছি। সেনাবাহিনীর ভিতরে যে জামাত আছে সেটা আমরা দেখেছি। মেজর আখতারুজ্জামান ওরফে মেথর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা হয়ে এখন জামাতে, আমরা বুঝতে পেরেছি। আমরা এর আগে দেখেছি কারা কি করেছে। এই বাংলাদেশকে, একটা দেশকে শুধু মোল্লা দখল করলে ধ্বংস হয়ে যাবে, তার প্রমাণ আফগানিস্তান। যদি মিলিটারি ধরে তাহলে ধ্বংস হবে, সেটা হলো পাকিস্তান। প্রমাণ আমাদের হাতের সামনে, ভিকারিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান হচ্ছে ভিকারিস্তান, আর আফগানিস্তান হচ্ছে শিশু বিক্রি করার স্থান। আর বাংলাদেশকে মোল্লার মিলিটারি ধরেছে, তার মানে এই দেশের কি পরিণতি হবে একবার কল্পনা করা যায়? যদি বাংলাদেশ আওয়ামী লীগ না ফিরে, বা ফিরতে না দেওয়া হয়, বা ফিরতে না পারে, এই বাংলাদেশ একই সাথে ভিকারিস্তান এবং আবার ওই যে আফগানিস্তানের মতো জায়গা যদি সন্তান বিক্রি করে খেতে হয়, তাহলে বাংলাদেশে কি বিক্রি করে খেতে হবে? ভয়াবহ পরিণতি হবে আমাদের জন্য। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশের জনগণই বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আর শেখ হাসিনা ফিরবেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য ফিরবেন, তাকে আসতেই হবে, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন। আর যারা নিষিদ্ধ করেছে, আগামীতে তাদের কাগজপত্রে নিষিদ্ধ করতে হবে না। আমি বলে দিলাম, আগামীতে আওয়ামী লীগ এদের কাগজপত্রে নিষিদ্ধ করুক বা না করুক, বাংলাদেশের জনগণ এদের নিষিদ্ধ করে দিবে। আর মনে রাখবেন, যেটা জনগণ নিষিদ্ধ করে দেয় সেটা আর কোনোদিন সামনে আসে না। আদালতের বা তথাকথিত নির্দেশে যদি নিষিদ্ধ হয়, সেটা ফিরে আসবে এবং ফিরে এসেছে। মাজা ভাঙা বিএনপি যদি ১৭ বছর পর ক্ষমতায় আসতে পারে,
বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মাজা ভাঙ্গা দল না, সেটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আমার ধারণা 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যেই ক্ষমতায় আসার সব পথ পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। জি, ধন্যবাদ। প্রিয় সুধী, আপনারা দেখছেন বাংলাদেশ একটি টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে এখন যেন একটা বলৎকারের উৎসব চলছে। এমন কোনো মাদ্রাসা নেই যেই মাদ্রাসার হুজুররা বলৎকারের সাথে জড়িত নেই, কিন্তু বাংলার তৌহিদি জনতা এই বলৎকারের ব্যাপারে কোনো কথা বলেন না। তারা বলেন যে বলৎকারের শাস্তি ইসলামিক আইন মোতাবেক করার জন্য আমরা প্রস্তাব করছি। অথচ আপনারা জানেন হুদুদ নামে যে পানিশমেন্টের বিধান শরিয়া আইনে রয়েছে, সেখানে বলৎকারকে বা এই ধর্ষণ বলে আমরা যেটাকে বলছি সেটাকে জেনা হিসেবে ক্লাসিফাই করা আছে। শাস্তি যদি দিতে হয়, 2টা পার্টিকেই 100 করে দৌড়া দিবেন। আর যদি নারী যদি সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে 80 দৌড়া, অর্থাৎ মিথ্যা অভিযোগ এনেছে বলে সাব্যস্ত হবে যদি 4 জন সাক্ষী নিয়ে আসা না যায়। এর কারণে যেটা হয়েছে আপনারা জানেন, পাকিস্তানে বেনাজির ভুট্টোর পিতা জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করে দীর্ঘদিন ধরে জিয়াউল হক নামে একজন জেনারেল ক্ষমতায় ছিলেন। তো তিনি এই ইসলামিক রিপাবলিকে সত্যিকারের ইসলামিক রূপ দেওয়ার জন্য হুদুদ অফেন্স নামে একটি অর্ডিন্যান্স করেছিলেন। অর্থাৎ কোরআন শরীফে যে 6টি অপরাধকে, যদিও কোরআন শরীফে 4টির কথা বলা আছে, বাকি 2টি হাদিস থেকে নিয়ে 6টি অপরাধকে হুদুদ অফেন্স বা শরিয়া আইনে ক্রিমিনাল আইন হিসেবে সাব্যস্ত করেছে। তার মধ্যে একটা হলো চুরি, একটা হলো হাইরা বা ডাকাতি, আরেকটি হচ্ছে জেনার অপবাদ দেওয়া, মদ্যপান এবং অ্যাপোস্টেসি বা ইসলাম ত্যাগ, আল্লাহকে অস্বীকার। এই 6টি বিষয়কে হুদুদ অফেন্স বলে বলা হয়। আরেকটি অফেন্স রয়েছে যেটাকে বলে কাসাস পানিশমেন্ট। কাসাস পানিশমেন্ট হলো হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন। এই যে শাস্তি, এই 2 প্রকারের শাস্তির মধ্যে হুদুদ অফেন্সটা করে পাকিস্তানে 20 বছরেরও অধিককাল এই বিধানটি ছিল, 20 বা 30 বছরের মতো ছিল। এই 30 বছরে শত শত নারী তাকে রেপ করেছে অভিযোগে আদালতে মামলা করেছে। যেহেতু হুদুদ অফেন্স বা শরিয়া আইনে কোনো ধর্ষণকে প্রমাণ করতে হলে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন, এবং এই 4 জন সাক্ষীর মরাল ক্যারেক্টার ভালো হতে হবে, অর্থাৎ উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। তবে সাক্ষীদের মধ্যে যদি কোনো পুরুষ সাক্ষী না পাওয়া যায়, তাহলে 4 জন মহিলা সাক্ষী দিয়েও এর বিচার করা যাবে না। খেয়াল করে দেখেন, বাংলাদেশে বা পৃথিবীর যেই কোনো দেশে আজকে বা ওই সময় বা যেই কোনো সময়ে যে ধর্ষণের কর্মকাণ্ড সংগঠিত হয়, এই কর্মকাণ্ডটি 4 জন মানুষকে দেখাইয়া কেউ কখনো করার চেষ্টা করে না। সবাই জানে এটা ক্যাপিটাল পানিশমেন্ট, এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ, সামাজিকভাবে ঘৃণিত। তাই এইসব অপরাধ মানুষ নীরবে নিবৃতে লোকচক্ষুর আড়ালে করে থাকে। যখনই এই ধর্ষণ কর্ম সম্পন্ন হয়, নারী যখন সেটা প্রকাশ করে বা কোনোভাবে সেটা যদি সমাজে প্রকাশিত হয়, তখন সেটার বিচারের প্রশ্ন আসে। এখন আপনি যদি শরিয়াকে যদি ভিত্তি ধরে যদি এই বিচার করতে চান, তাহলে আজকের দুনিয়াতে এই বিচারটি করা সম্ভব কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআনে সুস্পষ্টভাবে যে 100টি দৌড়া দেওয়ার কথা আছে, সেখান থেকে হাদিসকে সম্বল করে এক শ্রেণীর মৌলানারা বলছেন যে এই যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে রজম বা রজব পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে দৌড়া মারতে হবে। খেয়াল করে দেখেন, কোরআনের সূরাটি আপনারা সবাই সুস্পষ্টভাবে পড়ে দেখবেন। ওখানে বলা আছে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হবে তাদেরকে 100টি দৌড়া দাও। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আল্লাহ পাক বিবাহিত অবিবাহিত
অথবা পুংসক নপুংসক কোনো কথা কিন্তু আল্লাহ বলেননি, সোজা একটি কথাই বলেছেন, তোমাদের মধ্য থেকে। তাহলে বিয়ে করলে কি মানুষের শ্রেণী বিভাগ বদলে যায়? সেটা কি আর তোমাদের মধ্যে থাকে না? খেয়াল করে দেখেন, এই যে মনে করেন আবিষ্কার, যে পাথর মারার শব্দ, এই শব্দটি 30 পারা কোরআন শরীফের কোনো জায়গায় ধর্ষণকারীদের জন্য বা জেনাকারীদের জন্য বলা হয় নাই। এখন জেনা এবং ধর্ষণ এই দুটি জিনিস কি এক? ইসলামী দৃষ্টিতে দুটি জিনিস এক। কেন এক? ওই দর্শন বলে কোনো শব্দ কোরআন শরীফে নেই, কিন্তু পৃথিবীতে আছে। এখন কোরআন শরীফ হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। এই গ্রন্থটি মানুষকে গাইড করার জন্য, মুসলমান সহ তাবৎ পৃথিবীর মানুষকে গাইড করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সব কিছু এখানে থাকবে এরকম আশা করা উচিত নয়। এটা হচ্ছে দিক নির্দেশনা। এর আগেও আল্লাহর বহু আসমানি কিতাব পৃথিবীতে এসছে, বহু ধর্ম এসছে। এরপরে আমরা মুসলমানেরা বিশ্বাস করি সর্বশেষ ধর্ম মুসলিম ধর্ম, কোরআন সর্বশেষ কিতাব। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, এই দর্শন আমরা যেটাকে বলছি, এই বিষয়টা আরবের ইতিহাসে আছে কিনা আপনি একটু 1400 বছর আগে, 1500 বছর আগে খোঁজ করে দেখেন। এটা আপনি খুব একটা পাবেন না। যেটা পাবেন কনসেনসুয়াল সেক্স, যেটাকে জেনা বা ব্যভিচার হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেটার শাস্তি বিধান করা হয়েছে। তাহলে আজকে যারা বলছে যে ধর্ষণের জন্য কোরআনিক আইন বা দর্শনের জন্য ইসলামিক আইন বা শরিয়া আইন প্রয়োগ করতে, তারা কি আসলে দর্শনের কোনো বিচার চায়? ধর্ষণের বিচার তারা আসলে চায় না। কারণ যদি চাইতেন তাহলে শরিয়ার প্রশ্নটা আনতেন না। এখন তাহলে কোরআনে সুস্পষ্টভাবে যদি ধর্ষণ বিষয়ক কোনো আইন না থাকে, তাহলে কি সেটার বিচার করা যাবে না? অবশ্যই যাবে। কাসাস, হুদুদ এবং তাজির, এই তিনটা ধরনের পানিশমেন্টে কিন্তু প্রচলিত আছে। তাজির মানে হচ্ছে কোরআনকে অতিক্রম না করে, হাদিসকে ভায়োলেট না করে, রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, রাষ্ট্রের শৃঙ্খলার প্রয়োজনে, অপরাধ দমনের প্রয়োজনে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে রাষ্ট্র যে আইন তৈরি করবে সেটাই হলো তাজির। এবং বাংলাদেশে যে আইনটি রয়েছে ইসলাম দ্বারা সেটা সমর্থিত। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে বিধিবদ্ধভাবে পরিচালনার জন্য এবং নারীদেরকে রক্ষা করার জন্য, শিশুদেরকে বলাৎকারের হাত থেকে রক্ষা করার জন্য, মাদ্রাসায়, মুক্তবে, মসজিদে, স্কুলে অথবা কলেজে যদি কোনো শিশু, কোনো নারী যদি ধর্ষিত হয়, তার বিচার করার জন্য রাষ্ট্র দুইটি আইন আছে। একটি আইন হলো যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটি আইন হলো মৃত্যুদণ্ড। এই দুটি আইনকে আপনি তাজির পানিশমেন্ট হিসেবে বলতে পারেন। এখন মৌলানারা করলে এটা তাজির হবে, আর রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংসদ করে সেটা কেন তাজির হবে না? সেই জন্য বলছি যে মৌলানারা আসলে একটা বিভ্রান্তির মধ্যে আছে। বাংলাদেশের যে হুজুররা, তাদের শিক্ষাগত যোগ্যতা কম, আর শিক্ষা যদিও যে মাদ্রাসায় যেখানে পড়ে তারা কামেল পাশ করে, তাদের হুজুররাই কিছু জানে না, তারা জানবে কি করে? যার কারণে তারা ওই হিন্দি গানের প্যারোডি কইরা ইসলামী ওয়াজ করে, হিন্দি গানের প্যারোডি কইরা তারা ইসলামী ফতোয়া দেয়, তারা ইসলামী গজল করে। এই যে বৈপরীত্য, এই যে একদিকে বলছে কোরআন, মানে একদিকে বলছে গান বাজনা হারাম, আরেকদিকে তারা হিন্দি গান শুনে শুনে তালে তালে সেটাকে ওই তাদের মঞ্চে গিয়ে সুর করে আপনাকে আমাকে পড়ে শোনায়। এই যে বৈপরীত্য আপনি খেয়াল করে দেখেন। আজকে যদি আপনার গ্রামে কোনো একটা ধর্ষণের ঘটনা ঘটছে শুনে, তাহলে কিন্তু গ্রাম থেকে সবার আগে এই হুজুররাই এসে মারপিট শুরু করবে। কিন্তু যদি শুনে যে এটা মুক্তবে হয়েছে, মসজিদ হয়েছে, কোনো মৌলানায় করছে, তাহলে কিন্তু তিনারা সেখানে দাঁড়িয়ে যাবেন, তিনারা বলবেন ইসলামের অবমাননা করা যাবে না। তার মানে যদি মৌলানাদেরকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় তাহলে সেটা ইসলামের অবমাননা, আর যদি সাধারণ শিক্ষিত, অশিক্ষিত সাধারণ মানুষের কোনো অপরাধের বিচার করা হয়, সেখানে কোনো ইসলামের কোনো অপমানের সম্পর্ক থাকে না। খেয়াল করে দেখেন, আমাদের দেশের এক শ্রেণীর মৌলানারা বলেন যে সাইর বিয়ে যদি করে তাহলে নফসের হেফাজত হয়, তারা আর জেনাকারিতে লিপ্ত হয় না। আপনারা ব্রিটেনে
আমেরিকায়, ইউরোপে যদি কোনো একটা নারী কাজ করতে আসে, তার ধর্ষিত হওয়ার সম্ভাবনা 0%, কোনো সম্ভাবনাই নাই, অথবা থাকলেও এটা খুব নিম্নমানের। কিন্তু আপনি যদি মিডল ইস্টের কোনো আরব দেশে যান, সেখানে আপনার এই সম্ভাবনাটা কতটুকু সেটা একটু দেখেন। পৃথিবীর বহু দেশ, এই মিডল ইস্টের বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, আমিরাত, এইসব দেশে তাদের নারী কর্মীদের পাঠানো নিষেধ করে দিয়েছে। এবং তারা কি করে, যে তারা সত্য দিয়ে রাখে, আমার দেশে যদি 100 জন পুরুষ পাঠাও, অন্তত 20 জন মহিলা পাঠাতে হবে, না হয় তোমাদের ম্যান পাওয়ার বন্ধ করে দেব। তার মাঝে খেয়াল করে দেখেন, তাদের কিন্তু কারোই 2-3 বিয়ে 4 বিয়ের নিচে নাই, তাদের সবার কিন্তু একাধিক বিয়ে, কিন্তু সেখানে তারা আমাদের নারীরা নিরাপদ না। এই নিরাপত্তার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। যে ধর্ষণ করার সে বিবাহিত হলেও করবে, যে ধর্ষণ করার সে অবিবাহিত হলেও করবে, সে হাফেজ হলেও করবে, সে সারাল হলেও করবে, সে কাঙ্গাল হলেও করবে। এটা তার মানসিকতা, তার শিক্ষা, তার মস্তিষ্ক। এবং এটার সাথে ধর্মের ন্যূনতম সম্পর্ক নেই। ধর্ম পালন করলে যদি আল্লাহওয়ালা হয় বা ইসলাম সম্পন্ন হয়, যদি এমন হতো যে তাহলে সে ধর্ষণ করার, অপরাধ করার প্রবণতা থাকবে না। তাহলে এই মাদ্রাসাগুলাতে, এই মহিলা মাদ্রাসাগুলাতে, এই কওমি মাদ্রাসাগুলাতে, মক্তবগুলাতে, হাফিজিয়া মাদ্রাসাগুলাতে এইভাবে বলৎকারের ঘটনা প্রতিদিন মিডিয়াতে আসতো না। তাই এই ধর্ষণকে, এই অপরাধকে বন্ধ করতে হলে আমাদেরকে দেখতে হবে এটার শেকড়টা হচ্ছে সামাজিকতা। সমাজে এটাকে ঘৃণা করতে হবে, এক, এবং সামাজিক বিপ্লব লাগবে। এই বিপ্লবটা কি? এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে বয়কট করতে হবে। 3, রাষ্ট্রীয় যে তাজির পানিশমেন্ট, অর্থাৎ রাষ্ট্র এটাকে প্রপারলি মেনটেন করার জন্য যে আইন করা হয়েছে, সেটা ইসলাম বিরোধী নয়, শরিয়া বিরোধী নয়, সেটা রাষ্ট্রের আইন। কেননা এই ধর্ষণ, এই বলৎকারের বিচার কোরআন শরীফে সরাসরি আসেনি। এটাকে নিতে হবে ইজমা, কিয়াস এবং হাদিসকে গবেষণা করে। এবং একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যেই কোনো ধর্ম মানুষের মঙ্গলের জন্যই এই ধর্মের আবির্ভাব। এই ধর্ম চর্চা মানুষের মঙ্গল, সমাজের মঙ্গলের জন্য। কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মে জবরদস্তির কোনো বিষয় নেই। অযথা শুধু শুধু এই শরিয়া আইন বলে, শরিয়া আইনকে সব জায়গায় টেনে এনে একটা বিতর্ক তৈরি করা মৌলানাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি, এইসব রাষ্ট্রসমূহে কি এইসব অপরাধ নেই? আছে। একমাত্র সৌদি আরব ছাড়া, সৌদি আরবও সম্পূর্ণ না, আংশিক ছাড়া পৃথিবীর কোনো মুসলমান দেশে, 56টা মুসলমান দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাস্তবায়ন করে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো রাষ্ট্র, যেমন আফগানিস্তান, এক শরিয়া আইন কায়েম করছে কি 5ম শ্রেণীর পরে নারীরা স্কুলে যেতে পারবে না। খেয়াল করে দেখেন, হাজব্যান্ড তার স্ত্রীকে হাড্ডি ভাঙা পর্যন্ত, রক্ত বাইর হওয়া পর্যন্ত পিটাতে পারবে। এটা যদি শরিয়া আইনের লক্ষণ হয়, এই সভ্য যুগে যদি এটাকেই আমরা শরিয়া আইন হিসেবে সার্টিফাই করি যে নারীকে অশিক্ষিত রাখতে হবে, ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, সার্বক্ষণিক মশারির মতো একটা পর্দা দিয়ে তাকে রেখে দিতে হবে, চোখ দুটো শুধু জাল দিয়ে দেখা যাবে, সে পৃথিবীও ঠিক মতো দেখতে পারবে না, তাহলে এই শরিয়া আইন এই আধুনিক বিশ্বে মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আসুন, এই শরিয়া আইন বলে যারা চিল্লায়, তাদের ডিএনএটা একটু টেস্ট করে দেখুন, তাদের মধ্যে কতজন মক্তবে অথবা এতিমখানায়, হেফজোখানায়, মাদ্রাসায় বলৎকারের সাথে জড়িত আছে, সেটা একটু খুঁজে বাইর করি। ধন্যবাদ। বিএনপি সরকার বলতে পারে না যে আমরা জানতাম না। অবশ্যই তারা জানে যে কি করলে কি হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটায় মাটির সাথে মিশে দিব, তাহলে তারা খুব একটা ভুল করবে। কারণ তারা মাটির সাথে মিশে ছিল, এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে। এখন যদি তারা মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে সেই পরিস্থিতি আর নেই। 2024 সালে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আর নেই, এবং সেই ধরনের পরিস্থিতিও আপনি মানে হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না।
কাজে আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন, কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদে বলবো না, আমি বলবো মধ্যমেয়াদেই এটা মানে সুখকর হবে না, কারোর জন্য সুখকর হবে না। তাহলে একটা অস্থিতিশীলতা, একটা সংঘাতের মানে পটভূমি আস্তে আস্তে তৈরি হবে, এবং এই পটভূমি যাতে সংঘাতের দিকে মানে এই ঘটনা, এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। এবং ব্যবস্থাটা কি হতে পারে? হয় দমন নীতি, সেটা কিন্তু আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে, না হয় তাদের এই দমন নীতি থেকে সরে আসে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরে আনা। সো এখন এটা সরকারের উপর নির্ভর করবে, বলটা সরকারের। আমার কাছে আসলে যখন সরকার এই নৈরাজ্য ষড়যন্ত্র হিসেবে কথা বলে, আমার সবসময় মনে হয় যে বাংলাদেশে গত 30, 40, 50 বছর ধরে প্রতিটা সরকারই একটু বেকায়দায় পড়লেই তারা ষড়যন্ত্রের কথা বলে। তো এখন নৈরাজ্যের সৃষ্টি কি ষড়যন্ত্র আছে আমি জানি না, কারণ এটা এখনো কোনো প্রকাশ্যে কোনো নৈরাজ্য আমরা দেখছি না। ইউনুস সরকারের আমলে আমরা দেখছিলাম যে নৈরাজ্য কাকে বলে, মব ভায়োলেন্স যেভাবে চলছিল এবং নির্বিঘ্নে চলছিল, পুলিশের নাকের ডগা দিয়ে চলছিল। সো নৈরাজ্য কি হতে পারে সেটা আমরা ইউনুস আমলে দেখেছি। তো বিএনপি আমলে প্রায় 4 মাস হতে চললো বিএনপি সরকার, এখন আমরা সেই রকম কোনো মব ভায়োলেন্স, কোনো নৈরাজ্য আমরা প্রকাশ্যে দেখিনি। সো তিনি কি নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করছেন আমি শিওর না। আমি জানি না তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দিচ্ছেন কিনা, যে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে বা মানে ওত পেতে বসে আছে, এই ধরনের কোনো দুশ্চিন্তা তাদের মাথায় আছে কিনা আমি জানি না। না, কিন্তু তিনি কি জামাত বা এনসিপির উদ্দেশ্যে কিছু মিন করার চেষ্টা করছেন? এখন সেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ জামাত এবং এনসিপির যে মূল এজেন্ডা সেটা হচ্ছে তাদের সেই জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন এবং এই জুলাই সনদের প্রতিটা অক্ষর সংবিধানের অংশ করা, এবং বিএনপি সেটার সাথে একেবারে পুরোপুরি একমত হতে পারছে না। যদিও জুলাই সনদে অনেক কথা লেখা আছে, মানে সংস্কার ছাড়া অনেক কথা লেখা আছে যেগুলোর সাথে বিএনপির মতাদর্শ বা বিএনপির এজেন্ডা মিলে যায়, কিন্তু বিএনপি এখানে পিক এন্ড চুজ করতে চাচ্ছে, কিছু বাছাই করতে চাচ্ছে, আমরা এটা নিব ওইটা নিব না। যেসব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে না, এবং সেটার জন্য জামায়াত এবং এনসিপি হুমকি দিয়ে আসছে যে তারা রাজপথে নামবে। এবং তারা যদি রাজপথে নামার এই হুমকিটা কার্যকরী করে, যে তারা একটা স্ট্রিট অ্যাজিটেশন, তারা একটা আন্দোলন শুরু করবে বিএনপির বিরুদ্ধে, সেটাকে একটা নৈরাজ্যের ষড়যন্ত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম দেখতে পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইটা যদি হয়ে থাকে, এখন আমি জানি না, তিনি এখন অনেক সময় বাংলাদেশের রাজনীতিকরা এক ধরনের ক্রিপ্টিক ভাষায় কথা বলে, সরাসরি না কথা বলে একটা ইঙ্গিত দেন তারা। এখন ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা অনেক সময় মুশকিল হয়ে ওঠে। তবে আপনি ঠিকই বলেছেন যে মানে আন্দোলনের হুমকি এই মুহূর্তে টেবিলে আছে একটাই, সেটা হচ্ছে জামাত এবং এনসিপির দিক থেকে, এবং এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে। আমরা দেখলাম গত বৃহস্পতিবারে সম্ভবত ছাত্রলীগের পক্ষ থেকে যে মিছিল, হাজার হাজার নেতাকর্মীর মিছিল নোয়াখালীতে, এর বাইরে আরো 8টি জেলাতে সম্ভবত এই ধরনের মিছিল হয়েছে, তবে নোয়াখালীটি অনেক বড় ছিল এবং পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে, নির্বিঘ্নে তারা মিছিল করেছে। এটি কি ধরনের বার্তা দিচ্ছে? নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেই জায়গায় বেশ বড় বড় মিছিল বের হচ্ছে, এটি কিসের সিগন্যাল? আমরা তো বেশ কিছুদিন ধরেই দেখছি পত্রপত্রিকায় যে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এবং জেলায় জেলায় তারা তাদের নেতৃত্ব, যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন তারা না, যারা দেশে আছেন তারা তাদের কর্মীদেরকে নিয়ে, সমর্থকদের নিয়ে কিছুটা মানে নিজেদের উপস্থিতি জানানোর চেষ্টা করছেন। তো নোয়াখালীর মিছিলটা নিঃসন্দেহে সবচেয়ে বড় মিছিল আমরা যত মিছিল দেখেছি এ পর্যন্ত। সাধারণত দেখা যায় যে 20-25 জন লোক ঝটিকা মিছিল করছে আর কি, 5-10 মিনিট মিছিল করার পর পুলিশের ধাওয়া খেয়ে হয়তো পালিয়ে যাচ্ছে বা কেউ কেউ গ্রেফতার হচ্ছে। তো এইটা এত বড় মিছিল ছিল যে পুলিশ এখানে হস্তক্ষেপ করেনি, কারণ পুলিশ জানে যে হস্তক্ষেপ করলে একটা সংঘর্ষ বাঁধবে এবং এই সংঘর্ষের পরিণাম কি হতে পারে সেটা হয়তো তারা চিন্তা করেই হস্তক্ষেপ করেনি। তো সেটা লক্ষণটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুটো সংগঠনই আবার পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, যদিও আইনগতভাবে তাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে বাইরে রাখা হয়েছে, কারণ নির্বাহী আদেশের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই নির্বাহী আদেশ এখনো বহাল আছে, কাজেই তারা আইনগতভাবে ফিরতে পারে না, কিন্তু তারা রাজনৈতিকভাবে ফেরার চেষ্টা করছে, এবং এটা একটা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে, যাতে তাদের যে সিদ্ধান্ত আওয়ামী লীগকে
এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, আপাতত মানে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য একটা চাপ সৃষ্টি করবে। কারণ দেখেন, এত বড় একটা রাজনৈতিক দলকে যদি আপনি বেশি দিন রাজনৈতিক কার্যক্রম থেকে বাইরে রাখেন, তাহলে একটা অস্থিতিশীলতা, একটা সংঘাতের মানে পটভূমি আস্তে আস্তে তৈরি হবে। এবং এই পটভূমি যাতে সংঘাতের দিকে, মানে এই ঘটনা, এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। এবং ব্যবস্থাটা কি হতে পারে? হয় দমন নীতি, সেটা কিন্তু আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে, না হয় তাদের এই দমন নীতি থেকে সরে আসে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরে আনা। সো এখন এটা সরকারের উপর নির্ভর করবে, বলটা সরকারের কোর্টে। আওয়ামী লীগ পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা রাজনীতিতে ফিরতে চায় এবং ফেরার জন্য তারা ধীরে ধীরে তাদের কার্যক্রম, প্রকাশ্যে কার্যক্রম মানে চালাতে থাকবে বিভিন্ন জেলায়। এখন এটা সরকারের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে যে তারা কতদূর কি করবে, এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে এই বিএনপির যে 5 বছর শাসনামল, সেটা কতটা শান্তিপূর্ণ হবে, কতটা স্থিতিশীল হবে বা হবে না। এখন অনেকে তো বলছেন যে যেহেতু এটি আইনে পরিণত করা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আইনে রূপ দেওয়া হয়েছে, এবং অনেকেরই বলার চেষ্টা করছেন যে এটি হয়তো আওয়ামী লীগের জন্য সুযোগ, যে কেউ একজন আওয়ামী লীগের হয়ে উচ্চ আদালতে যাবে, চ্যালেঞ্জ করবে, উচ্চ আদালত হয়তো এই আইনটিকে অবৈধ ঘোষণা করতে পারে, আওয়ামী লীগ বৈধ হয়ে ফিরে আসার সুযোগ পাবে। সেদিক থেকে আপনি যেমন বলছেন যে এটি সরকারের কোর্টে বল, আহ ওই হিসেবে অনেকে বলছেন এখন আদালতের কোর্টে বলটি ছেড়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকমটি ভাবার কোনো যৌক্তিকতা আছে কিনা? এখন বাংলাদেশে অনেক সময় এটা হয় যে রাজনীতিকরা তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা তারা মানে কোর্টের মাধ্যমে হাসিল করে আর কি। যেমন বলতে পারেন যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিলেন, সেটা তিনি বললেন যে কোর্ট এটাকে অবৈধ ঘোষণা করেছে। তিনি কোর্টের মাধ্যমে এই কাজটা করলেন, কারণ কোর্ট হয়ে গেল, আদালতের রায় হয়ে গেল একটা অজুহাত। যদিও আমরা জানি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আদালতের সিদ্ধান্ত না, এটা রাজনীতিকরা নিবে সিদ্ধান্ত। তো এখন এটা হতে পারে যে এখন আবার আদালতের কাছে যেতে হবে কেন? নির্বাহী আদেশটা সরকার করেছে, আদালত করেনি। আইনটা সরকার করেছে, আইন যে অর্ডিন্যান্সটা ইউনূস সরকারের যে অধ্যাদেশ, সেটা ইউনূস সরকার করেছে, সেই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ করেছে সংসদ। পুরো প্রক্রিয়াটাই রাজনৈতিক, এখানে কোনো মানে আদালতের কোনো ভূমিকাই নেই। কাজে আওয়ামী লীগকে জিনিসটাকে রাজনৈতিক ভাবেই চ্যালেঞ্জ করতে হবে, কোর্টে গেলে হবে না। কারণ কোর্ট হয়তো বলতে পারে যে হ্যাঁ, এরকম আইন করাই যেতে পারে, বাংলাদেশ সংবিধানে এই ধারায় এই ধরনের আইন করাই যেতে পারে, তখন আওয়ামী লীগের কি অবস্থা হবে? সেটি কোর্টে যাওয়া কিন্তু বিপজ্জনক। রিটটি খারিজ করে দেয়, তখন তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জন্য আওয়ামী লীগকে আসলে, কারণ পুরো জিনিসটাই হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এখানে আদালতের কোনো ভূমিকাই ছিল না। কাজে আওয়ামী লীগের পক্ষে মানে জন্য আদালতে যাওয়া হবে একটু আমার কাছে রিস্কি, এবং এটা হবে একটু হঠকারী সিদ্ধান্ত। এটা রাজনীতির ব্যাপার, এটা আপনাকে রাজনৈতিক ভাবেই সব মানে ফয়সালা করতে হবে, হয় আন্দোলন করে নয় আলোচনা করে, অথবা আন্দোলন আলোচনা দুটো একসাথেই হতে পারে। এটা এখন বিএনপি সরকার কতটুকু কোন জিনিসটা আমলে নেবে, সেটাই হলো প্রশ্ন। কিন্তু আপনার মন্তব্য হচ্ছে, মানে আমার যদি বোঝা ভুল না হয়ে থাকে, যে দীর্ঘদিন যদি এই অবস্থাটি থাকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, তাহলে তারা যেভাবে আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, একসময় ফুসে উঠতে পারে এবং দেশ সংঘাতের দিকে যেতে পারে। আমার মনে হয় যদি এই আওয়ামী লীগ যত মানে প্রকাশ্যে তার কার্যক্রম চালানোর চেষ্টা করবে, যদি পুলিশের জবাব যদি নিপীড়নমূলক হয়, এবং নিপীড়নের মাত্রা কখনো কমে না, তখন বাড়তে থাকে, যদি নিপীড়নের মাত্রা বাড়তে থাকে, আমি এটা অতীতে দেখেছি, এই শেখ হাসিনার আমলেও দেখলাম, যখন নিপীড়নের মাত্রা বাড়তে থাকে তখন আন্দোলনকারীদের থেকে ভায়োলেন্সের মাত্রা বাড়তে থাকে। কাজে এই সাইকেলটা আমরা আগে দেখেছি, বাংলাদেশে এই প্রথম হবে না। কাজেই বিএনপি সরকার বলতে পারে না যে আমরা জানতাম না, অবশ্যই তারা জানে যে কি করলে কি হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটায় মাটির সাথে মিশে দিব, তাহলে তারা খুব একটা ভুল করবে। কারণ তারা মাটির সাথে মিশে ছিল, এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে। এখন যদি তারা মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে সেই পরিস্থিতি আর নেই।
2024 সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর নেই, এবং সেই ধরনের পরিস্থিতিও আপনি মানে হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না। কাজে আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন, কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদও বলবো না, আমি বলবো মধ্য